আজকে যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন ফুড প্রোডাকশন, অর্থাৎ খাদ্য উৎপাদনে উন্নতি সাধন। এখানেতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং টেকনিক, অর্থাৎ খাবারের চাহিদার জন্য অ্যাকচুয়ালি আমরা যখন উন্নত পদ্ধতির উদ্ভিদকে চাষ করছি বা প্রতিপালন করছি এবং সেখান থেকে খাবারের চাহিদাটা মেটাচ্ছি, তো সেই পদ্ধতিগুলো নিয়েই অ্যাকচুয়ালি যে যে অংশটাতে আমরা পড়বো সেটা হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং টেকনিক। এবার মানে অ্যাকচুয়ালি গোটা পৃথিবীর যে পপুলেশন যে রয়েছে সেই পপুলেশনটা দেখো যে অ্যাকচুয়ালি ব্যাপক হারে বেড়েছে, বিশেষ করে মানে বিগত আর কি 200 বছরে পপুলেশনের যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু খুব মারাত্মক। এবং যে এবং ভবিষ্যতে যেটা মোটামুটি দেখা যাচ্ছে যে 1800 সাল নাগাদ দেখো পপুলেশনের গ্রোথ যেটা ছিল, 1900 সাল নাগাদ সেটা প্রচুর বেড়েছে, 1950 আরও বেড়েছে, এবং 2000-এ মোটামুটি এরকম একটা গ্রাফ রয়েছে। এবং এক্সপেক্টেড যে হারে গ্রোথ হচ্ছে তাতে যদি 2010 হয়, এই মানে অ্যাকচুয়ালি 2100 যখন হবে, যে তখন দেখা যাবে যে অ্যাকচুয়ালি তার গ্রোথ যেটা, সেই গ্রোথটা এই জায়গায় ভবিষ্যতে পৌঁছাচ্ছে। তাহলে যেহেতু দেখো এরকম ব্যাপক হারে একটা পপুলেশনের হিউম্যান পপুলেশনের গ্রোথ হচ্ছে, তো সেই কারণেই দেখো খাবারের চাহিদাটাও কিন্তু ব্যাপক হারে বাড়ছে। এবং সবসময় ভাবতে হবে যে চাষের জমি কমে যাচ্ছে, সেখানেতে ঘরবাড়ি তৈরি হচ্ছে, সেখানেতে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, অথচ সেখানে দেখো মানে খাবারের চাহিদাটা ব্যাপক বাড়ছে। তো অ্যাকচুয়ালি এটা এমনিতেও একটা সমস্যা, সেই কারণেই দেখো ওয়ার্ল্ড পপুলেশন ডে জুলাই 11 এটা পালন করা হয়। এটা পালন করা এই জন্য যে পপুলেশন সম্পর্কে আমাদের কনসাসনেস অ্যাকচুয়ালি মানে ড্র করার জন্য, বা আমাদের কনসাসনেস পপুলেশন সম্পর্কে মানে একটু সচেতন করার জন্য মানুষজনকে, যাতে এই পপুলেশনের যে বৃদ্ধি তার যে ক্ষতিকারক প্রভাব সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করি এবং পপুলেশন কন্ট্রোলের দিকে আমরা একটুখানি ভাবি বা একটু সময় দিই। তো ন্যাচারালি দেখা যায় যে এই পপুলেশনের যে এত গ্রোথ বা পপুলেশন বার্স্ট যেটা অনেক সময় বলা হয়, তার প্রভাবে যেটা হয় সেটা হচ্ছে যে খাবারের একটা বিরাট সমস্যা অ্যাকচুয়ালি কিন্তু তৈরি হয়। তো দেখা যায় যে মোটামুটি 1960 থেকে 1980 এই টাইম পিরিয়ডটাতে গ্রিন রেভলিউশন বলে একটা ঘটনা ঘটে, যেখানে হাইব্রিডাইজেশন টেকনিক কিন্তু সবার প্রথম আবিষ্কৃত হয়। এবং সেই সময়কার ট্রান্সজেনেসিস, এমব্রিওজেনেসিস, টিস্যু কালচার, এই সমস্ত টেকনিকগুলো আস্তে আস্তে ইভলভ হওয়ার জন্য, ধীরে ধীরে তৈরি হওয়ার জন্য, তখন গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লব যেটা বলে, তার কিন্তু প্রথম পর্যায়ে এসেছিল। এবং সবুজ বিপ্লবের কথা যখনই আসে, অ্যাকচুয়ালি গোটা পৃথিবীর মধ্যে সবুজ বিপ্লবের জনক যাকে বলা হয় সেটা হচ্ছে নরম্যান বোরলা। আর আমাদের ভারতবর্ষে সবুজ বিপ্লব যার হাত ধরে এসেছিল সেটা হচ্ছে MS স্বামীনাথন, সাউথ ইন্ডিয়ার একজন মানুষ। এবং MS স্বামীনাথনকে অ্যাকচুয়ালি বলা হয় যে ফাদার অফ ইন্ডিয়ান জেনেটিক্স, ভারতের জিনতত্ত্বের জনক যেটা, সেটা কিন্তু MS স্বামীনাথন। এবার এই টাইম পিরিয়ডটাকে অ্যাকচুয়ালি বলা হয় গোল্ডেন এরা, কারণ এই সময় খাবারের যে চাহিদা সেটা অ্যাকচুয়ালি হাইব্রিডাইজেশন পদ্ধতির জন্য ব্যাপক মানে ফলনের পরিমাণ উদ্ভিদের বাড়ার জন্য খাবারের যে ব্যাপক চাহিদা সেই চাহিদাটা মিটিয়ে ফেলা সম্ভব হয়েছিল। এর পরবর্তী সময়ে দেখা যায় সেকেন্ড গ্রিন রেভলিউশন বর্তমান সময়ের সাপেক্ষে অ্যাকচুয়ালি বলা হয় যে বর্তমান সময়ে অ্যাকচুয়ালি বায়োটেকনোলজির একটা বিরাট দেখো কাজ হয়েছে সেখানেতে, যে বিভিন্ন উদ্ভিদকে জেনেটিক্যালি ম্যানিপুলেট করা হচ্ছে, জেনেটিক্যালি তাদের DNA কে চেঞ্জ করা হচ্ছে এবং GMO জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ডেভেলপ করে দেওয়া হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে উদ্ভিদের প্রোডাকশন পাওয়ার কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এবং বর্তমানে যে গমগুলো চাষ করা হয় সেগুলোর ক্রোমোজোম নাম্বার হচ্ছে 6N, মানে এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় পলিপ্লয়েডি। তো এই পলিপ্লয়েডি প্লান্টের যে প্রোডাকশন পাওয়ার, সেই প্রোডাকশন পাওয়ার কিন্তু অনেক বেশি। তো ন্যাচারালি দেখা যায় যে তার ফলে খাবারের যে চাহিদা সেই চাহিদা কিন্তু অনেকটাই মিটে যাচ্ছে। এবার সবার প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে প্ল্যান্ট ব্রিডিং যে টেকনিক আমরা অ্যাপ্লাই করছি তার এইমস অ্যান্ড অবজেক্টিভ কি। প্রথম হচ্ছে যে ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে যে হাই ইয়েল্ডিং প্লান্ট তৈরি করা, যাতে প্রোডাকশন অনেক বেশি পায় এবং খাবারের যে চাহিদা রয়েছে সেই চাহিদাটা মেটে। এবং দেখা যায় রাইসের এরকম অনেক ভ্যারাইটি আছে, যেমন রত্না, জয়া। গমের ক্ষেত্রে দেখো সেখানে সোনালিকা, কল্যাণ সোনা, এরকম ভ্যারাইটিগুলো হাই ইয়েল্ডিং। ক্রপ অ্যাকচুয়ালি কোয়ালিটি, শুধু কোয়ান্টিটি বাড়লেই হলো না, তার সাথে সাথে অ্যাকচুয়ালি ফুড কোয়ালিটিও কিন্তু ইনক্রিজ করতে হবে। তো দেখা যায় যে বিভিন্ন যে খাবারগুলো আমরা চাষ করছি, যে ভুট্টা বা ধান বা ধরো গম, তার মধ্যেতে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম জেনেটিক ম্যানিপুলেশনের থ্রু দিয়ে তার মধ্যে বিভিন্ন প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেটের পরিমাণকে আরও বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে। যেমন দেখা যায় যে এখন গোল্ডেন রাইস যেটা তৈরি করা হচ্ছে, সেখানেতে চালের মধ্যেতে ভিটামিন A, বিটা ক্যারোটিন, যেখান থেকে ভিটামিন A প্রডিউস হয়, তার জিনিসও সেখানে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবং তার সাথে সাথে দেখা যায় যে ব্রাউন রাইস, যেখানে বিভিন্ন মিনারেলস ওখানে মেশানো আছে।
তো এইভাবে অ্যাকচুয়ালি ক্রপের কোয়ালিটি বাড়িয়ে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে রেজিস্টিং প্ল্যান্ট যে চাষ যখন করা হয় সেখানে বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি ফাঙ্গাল ডিজিজ বা অনেক সময় অনেক পেস্ট এসে ফসল নষ্ট করে। তো এমন কিছু হাইব্রিড প্ল্যান্ট বা এমন কিছু জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট তৈরি করা হচ্ছে যে যারা নিজেরাই কিন্তু এই ধরনের প্রবলেমগুলোকে আটকে দিতে পারে। যেমন দেখা যায় যে ব্যাকটেরিয়াল ব্লাইট, যে ব্যাকটেরিয়ার কারণে এরকম নষ্ট হয়ে যাওয়া, বা অ্যাকচুয়ালি হুইটের ক্ষেত্রে লিফ রাস্ট, যে দেখবে গমের মরিচা রোগ যেটা বলা হয়, তো সেইগুলোকে আটকানোর জন্য যেমন সোনেরা 64 এটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি রাস্ট ডিজিজ যেটা সেটা দেখা যায় না। ব্যাকটেরিয়াল ব্লাইট যেটা সেটা কিন্তু IR22 যেটা চাষ করা হয় তার মধ্যেতে এই জিনিস দেখা যায় না। এটা ছাড়াও দেখা যায় গ্রোথ অল্টারেশন করা হচ্ছে। আগে একটা ধান গাছ বাড়তে সময় লাগতো যেটা সেটা হচ্ছে 4 মাস, তার জন্য 1 বছরে 3 বার চাষ করা যেত। এখন অ্যাকচুয়ালি জেনেটিক্যালি মডিফাই করে যে এদের গ্রোথটাকে অল্টার করে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এমন ধান সেখানে চাষ করা হচ্ছে যেখানেতে 3 মাসে ফলন পাওয়া যাচ্ছে, তাহলে বছরে 4 বার চাষ করা যাচ্ছে, তাহলে ন্যাচারালি দেখা যাচ্ছে যে অনেক প্রোডাকশন কিন্তু বেশি পাওয়া যাচ্ছে। তো সেই রকমই কিছু দেখো IR8 বা IR20 এইরকম গ্রোথ অল্টারেশন করে দেওয়া হচ্ছে, যারা অল্প সময়ে খুব তাড়াতাড়ি বাড়ছে। এবং ধান গাছের উচ্চতা যত বাড়বে, এটাও একটা ব্যাপার যে ধান গাছের উচ্চতা যত বাড়বে ফটোসিনথেসিস রেটও তত বাড়বে, প্রোডাকশনও বেশি হবে। তো এইভাবেই কিন্তু সেই কাজগুলো করা হচ্ছে। আবার অন্যদিকে দেখো বেশ কিছু পেস্ট রেজিস্টিং প্ল্যান্ট, মানে এমন কিছু প্ল্যান্ট জেনেটিক্যালি মডিফাই তৈরি করা হচ্ছে, যেমন বিটি কটন বা চালের ক্ষেত্রে বানি বলে একটা ভ্যারাইটি চাষ করা হচ্ছে, যাতে কিন্তু কোনো পোকা ধরছে না এবং পোকাগুলোকে নিজে থেকেই আটকে দিচ্ছে। তাহলে পেস্টিসাইডের যে ইউজ এবং পেস্টিসাইডের যে ক্ষতিকারক প্রভাব সেগুলো দেখো অ্যাকচুয়ালি এই ধরনের খাবারের মধ্যে পড়ছে না। আবার দেখা যাচ্ছে যে ড্রাউ রেজিস্টিং অ্যাকচুয়ালি প্লান্ট, মানে যেখানেতে খরা হয় সেই খরা জায়গাতে বা জলের অভাব যেখানে, সেখানেও কিছু প্ল্যান্ট চাষ করা যায়। যেমন পুসা কম্পোজিট 1, এটা একটা ভুট্টার ভ্যারাইটি যেটা কম জল বা যেখানে জলের অভাব রয়েছে, কারণ এখন ওয়েদার সাইকেল চেঞ্জ হওয়ার জন্য চাষের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়। তো সেই রকমভাবেই দেখো এই রেজিস্টিং প্ল্যান্টগুলো তৈরি করা হয়েছে জেনেটিক্যালি মডিফাই করে। তাতে দেখা যাচ্ছে যে এরা কিন্তু জলের অভাব হলেও ফলনে খুব একটা খারাপ কিন্তু হয় না। অন্যদিকে দেখো যে আরও একটা দেখো ভুট্টার ভ্যারাইটির কথা এখানে বলা হয়েছে, যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি C072119 একটা ভ্যারাইটি আছে, যে ভ্যারাইটিটা হচ্ছে অ্যাসিড বেস রেজিস্ট্যান্ট। মানে কোথাও হয়তো পলিউশনের জন্য অ্যাসিড রেন হলে দেখা যায় ওখানকার যে গাছপালা বা ভেজিটেশন সেগুলো সব নষ্ট হয়ে যায় এবং চাষের প্রচুর ক্ষতি হয়। তো যে জায়গাগুলোতে পলিউশন খুব বেশি, ধরো দিল্লি বা এই সারাউন্ডিং রিজিয়ানেতে চাষের খুব সমস্যা হয়, কারণ দিল্লিতে প্রচুর পলিউশন এবং অ্যাসিড রেনও মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। তো সেই কারণে দেখা যায় ওই রিজিয়ানগুলোতে এই ভ্যারাইটিগুলো চাষ করলে কিন্তু কোনো সমস্যা হয় না, যে অ্যাসিড বেসের যদি পিএইচ এর কোনো অল্টারেশন হয়েও থাকে জলের, তার প্রভাব কিন্তু গাছের উপরে পড়ছে না। এটা ছাড়াও দেখো আরও যেগুলো রয়েছে সেটা হচ্ছে টক্সিন রিমুভাল। যেমন অ্যাকচুয়ালি সর্ষের তেলের মধ্যেতে দেখা যায় সর্ষের তেল কম্পারেটিভলি অন্যান্য তেলের থেকে এর দাম কিন্তু কম, কিন্তু সর্ষের তেলেতে এরুসিক অ্যাসিড বলে একটা উপাদান থাকে। এই এরুসিক অ্যাসিড থাকার জন্য যাদের কোলেস্টেরলের সমস্যা তারা কিন্তু সর্ষের তেল খেতে পারে না। তো অ্যাকচুয়ালি জেনেটিক্যালি মডিফাই করে মানে সর্ষের তেল থেকে ওই এরুসিক অ্যাসিডটাকে মিউটেশন করে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে ওর যে ক্ষতিকারক প্রভাব সেটা কিন্তু কমে যাচ্ছে, যার জন্য সাধারণ যে কেউ ওই মানে সর্ষের তেল কিন্তু খেতে পারছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে অল্টার অ্যাডাপ্টেশন, হয়তো কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে যেমন আমরা দেখি যে লং ডে প্ল্যান্ট, শর্ট ডে প্ল্যান্ট, কিছু উদ্ভিদের গ্রীষ্মকালে চাষ হয়, কিছু উদ্ভিদের শীতকালে চাষ হয়, কারণ কারোর ক্ষেত্রে দিনের দৈর্ঘ্য যখন বেশি তখন সেই উদ্ভিদগুলোর ফুল তৈরি হয়, কিছু উদ্ভিদ আছে যেগুলো যখন দিনের দৈর্ঘ্য কম তখন সেখানে ফুল তৈরি হয়। তো এই ফটোসেন্সিটিভিটিগুলোকে অ্যাকচুয়ালি জেনেটিক্যালি মডিফাই করে পাল্টে দেওয়া হচ্ছে, যার জন্য সারা বছরই দেখা যাচ্ছে সব ধরনের ফসলই কিন্তু চাষ করা সম্ভব হচ্ছে। তো সেগুলো সব জেনেটিক্যালি মডিফাই অ্যাকচুয়ালি অর্গানিজম। আবার দেখা যাচ্ছে কিছু নতুন ক্রপ তৈরি করা হচ্ছে, যেমন টমেটো। এই গাছগুলো এখন সেইভাবে চাষ হয় না, কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে এই ফসলগুলো কিন্তু আরও বেশি পরিমাণে চাষ হবে। যেমন টমেটো যেটা বলা হয় সেটা অ্যাকচুয়ালি একটাই গাছে দুটো সেখানে ফলন পাওয়া যাবে এবং দুটো গাছের সেলকে একসাথে মার্জ করে একটাই সেলেতে কনভার্ট করে দেওয়া হয়েছে। এবং সেই টমেটোর ক্ষেত্রে মাটির নিচেতে আলু হচ্ছে আর গাছটার মাটির ওপরেতে টমেটো হচ্ছে, সেই জন্য এটাকে বলে টমেটো। আরেকটা হচ্ছে র্যাফনোব্রাসিকা, এইটা কিন্তু এখন বাজারেতে বিক্রি হয় ওলকপি বলে, যে ওপরের দিকটা কপি আর নিচের দিকটা ওল। তো সেই রকম টাইপের জিনিস হচ্ছে র্যাফনোব্রাসিকা। এগুলো কি করা হয়, দুটো আলাদা অ্যাকচুয়ালি মানে প্ল্যান্টের তাদের সাইটোপ্লাজমকে একসাথে মার্চ করে সাইটোপ্লাজমিক ফিউশন ঘটিয়ে
একটা নতুন টাইপের ভ্যারাইটি তৈরি করা হচ্ছে যেখানকার ক্রোমোসোম নাম্বার অনেক বেশি এবং দুটো আলাদা রকমের ফসলের মানে অ্যাকচুয়ালি পুষ্টিগুণ একসাথে একটা ফসলে পাওয়া যাচ্ছে। তো এইভাবেও কিছু উদ্ভিদ দেখো আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে। এবার এই ধরনের কাজগুলো করার জন্য বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট রয়েছে যারা এই ধরনের কাজগুলো করে থাকে। এবার যেমন দেখো ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ফিলিপিন্স, তো ফিলিপিন্সের মধ্যে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট সেটা রয়েছে এবং সেখানেতে রাইস নিয়ে মানে চাল নিয়ে সেখানে রিসার্চ করা হয়। তো ন্যাচারালি দেখবে ওই যে IR8 IR22 যেটা বলা হয় সেটা অ্যাকচুয়ালি IR কথাটা দিয়ে বোঝানো হয় ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটা ফিলিপিন্সে আছে। সেরকমই দেখো ভারতবর্ষেতে যখন কাজ হয় সেখানেতে চালের জন্য যে রিসার্চ বা ধান গাছের জন্য যে রিসার্চ সেটা অ্যাকচুয়ালি ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা কটকে আছে ICAR এর আন্ডারে। ঠিক সেরকমই দেখো যে অ্যাকচুয়ালি সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট এটা কিন্তু আছে যেটা সেটা হচ্ছে সিমলা, এই যে এইটা হচ্ছে পটেটো রিসার্চ ইনস্টিটিউট, এইটা হচ্ছে ICAR এর মেন হেড অফিস যেটা দিল্লিতে অ্যাকচুয়ালি। এটা ছাড়াও দেখো সুগার কেন ব্রিডিং ইনস্টিটিউট, এটা হচ্ছে কোয়েম্বাটুর, এটা সুগার কেন বা আখ নিয়ে চাষের এখানে রিসার্চ করা হয়। এবং এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এগ্রিকালচার ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট এবং এই ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট দিল্লি এই অ্যাকচুয়ালি মানে সেন্ট্রাল কন্ট্রোলিং বডি, যে ভারতের মধ্যে যাবতীয় যা কিছু রিসার্চ হয় চাষ সংক্রান্ত সেগুলোকে সব রেগুলেট করে যেটা সেটা হচ্ছে এই অর্গানাইজেশনটা। এবার দেখো প্ল্যান্ট ব্রিডিং এর বিভিন্ন পদ্ধতি হয়, যেমন প্রথম একটা যেটা সেটা হচ্ছে প্ল্যান্ট ইন্ট্রোডাকশন মেথড। প্ল্যান্ট ইন্ট্রোডাকশন মেথড বলতে যেটা বোঝানো হয় যে অ্যাকচুয়ালি অন্য দেশ থেকে উন্নত ফলনশীল উদ্ভিদগুলোকে আমাদের দেশেতে এনে চাষ করা। তো সেটা কি বলা হয় প্ল্যান্ট ইন্ট্রোডাকশন মেথড। যেমন ওই যে ফিলিপিন্স থেকে চাল আনা হচ্ছে সেই রকমই দেখা যায় আলাদা আলাদা দেশ থেকে বিভিন্ন উন্নত ফসল যেগুলো সেগুলোকে আনা হয়। যেমন ইউক্রেনের গম প্রচুর চাষ হয়, তো সেখান থেকে কোনো ভ্যারাইটি হয়তো আমাদের দেশেতে আনা হলো। তো এই ধরনের জিনিসটা কি বলা হয় প্ল্যান্ট ইন্ট্রোডাকশন, যে অন্য দেশ থেকে কোনো গাছ এসে এনে আমাদের দেশেতে চাষ করা। এবার দেখো যখনই ইন্ট্রোডাকশন করা হয় তখন কতগুলো টাইপ হয়। একটা হচ্ছে প্রাইমারি ইন্ট্রোডাকশন, যেখান থেকে আনা হচ্ছে সেখানকার পরিবেশ যদি আমাদের এখানকার পরিবেশের সাথে মিলে যায় তাহলে ডাইরেক্টলি সেই ভ্যারাইটিটা এনে চাষ করা যায়। এই ধরনের ইন্ট্রোডাকশনকে বলা হয় প্রাইমারি ইন্ট্রোডাকশন। যেমন দেখবে মেক্সিকো থেকে সোনেরা 64 এনে চাষ করা হচ্ছে, বা US এর টেক্সাসের 21 টেক্সাস 21 এটা চাষ করা হচ্ছে। টেক্সাসও একটা চালের ভ্যারাইটি। IR8 ফিলিপাইন্স থেকে আনা হয়েছে, এগুলো ডাইরেক্টলি এনে আমাদের এখানে চাষ করা হয়েছে। তো এগুলো হচ্ছে প্রাইমারি ইন্ট্রোডাকশন। যদি এমন হয় যে অন্য জায়গা থেকে আনার পর দেখা যাচ্ছে ওখানকার এনভায়রনমেন্ট আর আমাদের এখানকার এনভায়রনমেন্ট অনেকটা আলাদা, সে যে ডাইরেক্টলি এনে ওই ভ্যারাইটিটাকে আমাদের এখানে চাষ করা যাচ্ছে না। তো চাষ করার জন্য যেটা করা হচ্ছে আমাদের এখানকার একটা ভ্যারাইটির সঙ্গে সবার প্রথম ওদের ভ্যারাইটির একটা ক্রস করিয়ে একটা হাইব্রিড প্ল্যান্ট তৈরি করা হচ্ছে এবং সেইটাকে চাষ করা হচ্ছে। তো এই ধরনের ইন্ট্রোডাকশনকে অ্যাকচুয়ালি বলা হয় সেকেন্ডারি ইন্ট্রোডাকশন। যেমন দেখা যায় যে গমের যে ভ্যারাইটি সোনালিকা বা কল্যাণ সোনা, এখানেতে এই ধরনের ইন্টারাকশন করা হচ্ছে এবং এক্ষেত্রে দেখো জিনটাকে কিছুটা অল্টার করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে হাইব্রিডাইজেশনের থ্রু দিয়ে। আরেকটা যেটা হয় যে যখনই কোনো সময় অ্যাকচুয়ালি বাইরে থেকে হয়তো গাছ এনে আমাদের এখানে বসানো হলো, প্রথমেই কিন্তু ওর অ্যাডজাস্টমেন্ট হয় না, ওর অ্যাডজাস্টমেন্ট হতে একটু কিন্তু সময় লাগে। তো যখনই দেখা যায় কোনো একটা প্ল্যান্টকে বাইরে থেকে এনে আমাদের এখানে বসানো হলো, প্রথমেই যে ফলন প্রচুর পাওয়া যায় তা নয়, ওকে বেশ কয়েক জেনারেশন একটু কেয়ারফুলি চাষ করলে আস্তে আস্তে দেখা যায় ও কিন্তু আমাদের এনভায়রনমেন্টকে আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নেয় এবং তখন কিন্তু ওর প্রোডাকশন পাওয়ার যেটা সেটা খুব বেড়ে যায়। তো যখনই নতুন কোনো একটা প্ল্যান্ট বাইরে থেকে আনা হয়েছে এবং আমাদের দেশেতে আসার পর সে নিজেকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিচ্ছে, সেই জিনিসটাকেই বলা হয় অ্যাক্লিমাটাইজেশন। এবং যখনই একটা প্ল্যান্ট অ্যাকচুয়ালি অ্যাক্লিমাটাইজড হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি তার প্রোডাকশন রেট প্রচুর বেড়ে যায় এবং তখন সেই প্ল্যান্টটা আমাদের এখানকার যে কোনো জায়গাতে চাষ করা সম্ভব হয়। এবার যখনই অ্যাকচুয়ালি প্ল্যান্ট ইন্ট্রোডাকশন করা হয় অর্থাৎ বাইরের দেশ থেকে গাছ আমাদের দেশেতে নিয়ে আসা হয়, সেখানে বেশ কতগুলো স্টেপ আছে। সবার প্রথম হচ্ছে কালেকশন অফ জার্ম প্লাজম। সবার প্রথম যেটা হয় সিড কালেকশন করা হয়। ধরো কোনো একটা দেশ থেকে আমাদের দেশেতে অ্যাকচুয়ালি সিড আনা হবে বা গাছ আনা হবে, সেক্ষেত্রে সবার প্রথম সেই দেশের গভর্নমেন্টকে অ্যাকচুয়ালি সেই সিডের জন্য মানে সেখানে লিখিত বা সেখানেতে ধরো কোনো এক্সচেঞ্জ প্রোগ্রামের থ্রু দিয়ে যে আমাদের দেশ থেকে কিছু ভাইটাল সিড কোনো গাছের সিড পাঠানো হবে এবং তারা আমাদের দেশেতে কিছু সিড পাঠাবে, অথবা ডাইরেক্টলি টাকা দিয়ে পারচেস করা হয় যে কিছু অর্থের বিনিময়ে সেখানে সিড কেনা হয়। তখন সেই দেশের অ্যাকচুয়ালি গভর্নমেন্ট তাদের যে অর্গানাইজেশন আছে তার মাধ্যমে তারা সবার প্রথম নিজেদের জমিগুলো থেকে সিড কালেক্ট করে, সেটাকে বলা হয় কালেকশন অফ জার্ম প্লাজম। জার্ম প্লাজম মানে হচ্ছে সিড।
এরপর যেটা হয় সেগুলোকে প্যাক করে এবং ডিসপ্যাচ সেখান থেকে ছেড়ে দেয়। এবার আমাদের দেশেতে আসার পরই ডাইরেক্টলি ওগুলোকে কিন্তু মাঠে বসানো হয় না, এবং সবার প্রথম যখনই সিটগুলো আসে সবার ফার্স্টে কোয়ারেন্টাইন করা হয়, মানে সিটগুলোকে ক্রস চেকিং করা হয় এবং সেখানকার যে সমস্ত মানে প্যাথোজেন বা ওখানেতে অ্যাকচুয়ালি প্রয়োজন হলে কিছু সেখানে স্যানিটাইজার বা এই ধরনের কিছু জিনিস ইউজ করে সিটগুলোকে সবার প্রথম জীবাণুমুক্ত করা হয়। কোয়ারেন্টাইন মিনস হচ্ছে জীবাণুমুক্ত। কারণ আগেকার এরকম হয়েছে যে এইরকমভাবেই জাস্ট গাছগুলোকে নিয়ে এসে যখনই বসিয়ে দেওয়া হয়েছে তখন হয়তো অসাবধানতার জন্য অথবা হয়তো ইচ্ছা করি কিছু দেশ অন্য অ্যাকচুয়ালি কিছু সিড পাঠিয়ে দিয়েছে যেগুলো ক্ষতিকারক। এইভাবেই কিন্তু আমাদের এখানে কচুরিপানা প্রচুর বেড়ে গেছে, যেটার কোনো উপকারিতা নেই। পার্থেনিয়াম গাছ প্রচুর বেড়ে গেছে, এইভাবেই কিন্তু তারা সিডের মাধ্যমে এসেছিল, এবং পার্থেনিয়াম কোনো উপকার তো নেই, উল্টেই ক্ষতিকারক। এবং আমাদের এখানকার যে দেশীয় আগে রাস্তার ধারেতে যে উপকারী গাছগুলো হতো, সর্পগন্ধা, তুলসী, যার কোনো মেডিসিনাল ইম্পর্টেন্স ছিল, তো সেই প্ল্যান্টগুলো সব ধ্বংস হয়ে গেছে এবং পার্থেনিয়াম প্রচুর হারে বেড়ে গেছে, কিন্তু পার্থেনিয়ামের কোনো উপকারী ভূমিকা নেই। তো সেই কারণে দেখো যে কোয়ারেন্টাইন এটা করাটা খুব দরকার। কোয়ারেন্টাইন করার পরই যেটা করা হয় যে ক্যাটালগিং করে স্টোর করা হয়, যে সিডগুলোকে আনা হয়েছে সেগুলোকে স্টোর করা হয়। এবার প্রথম অবস্থায় এগুলোকে নিয়ে যখন আসা হয় এবং সেগুলোকে স্টোর করা হয়, তো আমাদের অ্যাকচুয়ালি দেশের যেখানেতে এই সমস্ত কাজ হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্স। এবার সেখান থেকে কিছু সিডকে নিয়ে অ্যাকচুয়ালি ওই অর্গানাইজেশনই তারা কিন্তু নতুন প্লান্ট তৈরি করে এবং তারা টেস্ট করে যে কতটা প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশনের জন্য কি কি প্রসিডিওর রয়েছে, এবং তারা সেখান থেকে গাছ তৈরি করে করে নতুন সিড আরও তৈরি করে এবং সেইটাকেই ডিস্ট্রিবিউট করে, এবং সেইগুলোই কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন চাষিদেরকে দিয়ে দেওয়া হয় যে চাষ করার জন্য। সবসময় কিন্তু কিছু সিড অ্যাকচুয়ালি স্টোর করে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়, আর একটা পার্সেন্টেজ সিডকে মাল্টিপ্লিকেশনের মাধ্যমে বাড়িয়ে সেইটাই বাজারেতে অ্যাকচুয়ালি বিক্রি করা হয়, এবং বিভিন্ন মানুষজন এবং চাষি যারা হয় তারা অ্যাকচুয়ালি সেই জিনিসটাকে ব্যবহার করে। এবার এখানে দেখিয়েছে, দেখো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্স দিল্লির যে অফিস রয়েছে সেই অফিস, এবং তারাই কিন্তু এই গোটা জিনিসটাকে রেগুলেট করে। এবার হচ্ছে এই প্ল্যান্ট ইন্ট্রোডাকশনের অ্যাকচুয়ালি সিগনিফিকেন্স কোথায়, যে গুরুত্ব কোথায়। প্রথম দেখো ইকোনমিক ইম্পর্টেন্স, কারণ অ্যাকচুয়ালি যখনই প্রোডাকশন ভালো হবে অটোমেটিক্যালি দেশ এবং চাষি, দেশের মানুষরা ইকোনমিক্যালি অনেকটা দেখো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। অটোমেটিক্যালি দেখো জার্ম প্লাজম কনজারভেশন, যে জার্ম প্লাজম হচ্ছে সিড কনজারভেশন, যে অ্যাকচুয়ালি সব সিডই কিন্তু ব্যবহার করা হচ্ছে না, কিছু সিডকে রেখে দেওয়া হচ্ছে ভবিষ্যতের জন্য, তাহলে কনজার্ভ করে, তাহলে সেই কনজারভেশনেরও একটা ব্যাপার থাকছে। এবং হাইব্রিড প্ল্যান্ট তৈরি করা, সেটাও কিন্তু একটা দেখো ব্যাপার চলছে, কারণ সেকেন্ডারি ইন্ট্রোডাকশনে হাইব্রিড প্ল্যান্ট তৈরি করে এখানে চাষ করা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো প্ল্যান্টের যে অ্যাকচুয়ালি অরিজিন এবং প্ল্যান্ট কিভাবে এভলিউশন করছে সেইগুলো সম্পর্কেও দেখা একটা ডেটা, সেগুলো কিন্তু সমস্ত এর মাধ্যমে মানে এই সমস্ত ডেটাগুলো কিন্তু এর মাধ্যমে স্টোর হয়। এবার যেটা আমরা চলে আসছি সেটা হচ্ছে প্ল্যান্ট সিলেকশন, অর্থাৎ যখন বাইরের দেশ থেকে কিছু গাছ নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে আমাদের এখানকার মাটিতে বসানো হয়েছে, বসানোর পর সেখান থেকে আমরা যখন সিলেক্ট করছি যে কোন ভ্যারাইটিটা বা যে সিডগুলোকে নিয়ে আসা হয়েছে তার মধ্যে কোন ভ্যারাইটিটা আমরা আমাদের এখানেতে চাষ করব, তো সেইটাই বলা হয় প্ল্যান্ট সিলেকশন। এবার কিভাবে সেটা সিলেক্ট করা হয়, এবার তার মধ্যে কিছু ন্যাচারাল সিলেকশন আছে। অ্যাকচুয়ালি ধরো ওই যে IR8 বা IR24, এই যে আমরা বলছি যে ধানের বিভিন্ন ভ্যারাইটি, এইগুলো অ্যাকচুয়ালি কি, যে ধরো যখন সিড আনা হয়েছে ধানের বিভিন্ন ভ্যারাইটির সিডই হয়তো এসছে, অ্যাকচুয়ালি যখন কেনা হয়েছে তখন হয়তো আমি সাপোজ বললাম যে IR6, 7, 8 তিনটিই কেনা হয়েছে, দিয়ে যখন এটা বসানো হয়েছে তখন দেখা গেছে যে ন্যাচারাল আমাদের এনভায়রনমেন্টে হয়তো IR8টাই ভালো হচ্ছে। তো IR8 যখন ভালো হচ্ছে তাহলে সেইটাই দেখো ন্যাচারালি সিলেক্টেড। এবার সেই গাছটাকে নিয়ে চাষ করলে আমাদের আর বেশি পরিশ্রম করতে হবে না, সেখান থেকে সিড কালেক্ট করে করে আমি যদি চাষ করি তাহলে সেটা দেখো খুব ইজি হয়ে যাবে। তাহলে সেই ধরনের জিনিসটা যেটা সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। এবার হচ্ছে আর্টিফিশিয়াল সিলেকশন, হয়তো দেখা গেল এমন হলো যে ন্যাচারালি যে সিলেক্টেড যে প্ল্যান্টটা IR8 তার থেকেও হয়তো IR7 এর প্রোডাকশন আরও ভালো, কিন্তু আমাদের দেশেতে সে অ্যাডাপ্ট করতে পারেনি বলে তার ওরকম সমস্যা হয়েছে। তো তখন অনেক সময় কি করা হয় যে অ্যাকচুয়ালি গ্রিন হাউসের মধ্যেতে আর্টিফিশিয়ালি ওকে একটা এনভায়রনমেন্টে রেখে ওকে কিন্তু ওখানে গ্রো করানো হয়, এবং প্রয়োজন হলে আমাদের এখানকার কোনো গাছের সাথে ক্রস করিয়ে ওই ভ্যারাইটিটাকে সংখ্যায় বাড়ানো হয়। যখন এইভাবে কাজটা করছে, যে ন্যাচারাল ওয়ে নয় কিছু আর্টিফিশিয়াল মেথডের সাহায্য নেওয়া হয়, তখন সেই পদ্ধতিটাকে বলা হয় আর্টিফিশিয়াল সিলেকশন। এবার দেখা একটা কথা বলা হয় ইকোটাইপ। ইকোটাইপ বলতে যেটা বোঝানো হয়
যে যখন একই অ্যাকচুয়ালি ভ্যারাইটি আলাদা আলাদা পরিবেশে থাকার জন্য তাদের প্রোডাকশন পাওয়ার পাল্টে যায়। যেমন দেখো যে স্বাভাবিকভাবেই আমি বলছি যে আম গাছের মধ্যে আমি বললাম হিমসাগর আম। এবার ন্যাচারালি ধরো যে হিমসাগর আম আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে যে হিমসাগর আম গাছ যেগুলো রয়েছে তার যে প্রোডাকশনের যে কোয়ালিটি, মালদার প্রোডাকশনের কোয়ালিটি কিন্তু খুব ভালো। আবার দেখো যে তুমি যদি অ্যাকচুয়ালি আমি বললাম যে হয়তো হাওড়া হুগলি এই সাইডটাতে চলে যাও, সেখানেও কিন্তু তার প্রোডাকশন ভালো। তো অ্যাকচুয়ালি ক্যাটেগরাইজ করলে দেখো বর্ধমান এই ডিস্ট্রিক্টের মধ্যেতে এই হিমসাগর আম যেগুলো তৈরি হয় সেগুলো মোটামুটি তার থেকে বেটার হচ্ছে কিন্তু দেখো হুগলি ডিস্ট্রিক্টে, আবার মানে তার থেকেও বেটার হচ্ছে মালদা। তাহলে একই জিনিস কিন্তু দেখো এনভায়রনমেন্টের সাপেক্ষে তাদের কিন্তু প্রোডাকশন যেটা সেই প্রোডাকশন ক্যাপাবিলিটি চেঞ্জ হতে পারে। তো এই জিনিসটাকেই বলা হয় ইকোটাইপ, যে একই স্পিসিস আলাদা আলাদা অঞ্চলেতে যখন চাষ করা হচ্ছে তাদের কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাকশন পাওয়ারটা আলাদা হচ্ছে। তো এইগুলোই বলছে অ্যাকচুয়ালি ইকোটাইপ। এই যে ভ্যারাইটি যেগুলো রয়েছে বা ভেরিয়েশন যেগুলো রয়েছে এগুলো কি বলা হয় ইকোটাইপ। এবার দেখো যখনই সিলেকশন করা হয় তখন কিছু পদ্ধতি হয়, একটাকে বলা হয় পিওর লাইন সিলেকশন। এখানে যেটা হয় যে একটা কোনো গাছ হয়তো সিলেক্ট করা হলো, সেটা ন্যাচারাল সিলেকশনের থ্রু দিয়েই হোক বা আর্টিফিশিয়াল সিলেকশনের থ্রু দিয়েই হোক, অথবা দেখা গেল যে কোনো একটা গাছ হয়তো আমাদের এখানে ভালো চাষ হচ্ছে না কিন্তু নর্থ বেঙ্গলেতে ওর প্রোডাকশনটা হেভি, কারণ ওখানকার ওয়েদার বা ওখানকার সয়েলের সাথে ও অ্যাডজাস্ট করে যাচ্ছে খুব ভালো। তাহলে ওইখানেই হয়তো সেটাকে চাষ করা হলো, সেই হিসেবে ওটাকে তখন বলা হচ্ছে ইকোটাইপ, কারণ ওটা স্পেসিফিক জায়গার জন্য রেস্ট্রিক্টেড। ওটাকে সব জায়গায় অ্যাকচুয়ালি অল ওভার গোটা ওয়েস্ট বেঙ্গল বা অল ওভার গোটা ইন্ডিয়ায় ওটাকে চাষ করা যাচ্ছে না। তো এই টাইপেরও গাছ অনেক ক্ষেত্রে হয়। এবার ধরো পিওর লাইন সিলেকশন মানে হচ্ছে যে কোনো পদ্ধতিতে, সেটা ন্যাচারাল সিলেকশন মেথডের থ্রু দিয়ে হোক বা আর্টিফিশিয়াল সিলেকশনের মেথডের থ্রু দিয়ে হোক, সেখানে কিছু গাছকে অ্যাকচুয়ালি সিলেক্ট করা হলো। এবার সিলেক্ট করার পর সেখানে পিওর লাইন সিলেকশন বলতে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে ওই গাছটাকে নিয়ে বারবার সেলফ ফার্টিলাইজ করা হচ্ছে এবং তার থেকে যে সিডগুলো পাওয়া যাচ্ছে সেই সিডগুলোকে দিয়ে অ্যাকচুয়ালি পরের জেনারেশনের প্ল্যান্ট তৈরি করছে, আবার সেটাকে সেলফ ফার্টিলাইজ করে আবার তার পরের জেনারেশনের প্ল্যান্ট তৈরি করছে। এইভাবে যখন দেখো পর 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 হয়তো দেখা যায় অনেক সময় ধরে এটা টাইম লেগে যায়, যে 8 বছর ধরে এইভাবে সেলফ পলিনেশন করিয়ে যে প্ল্যান্টগুলো তৈরি হচ্ছে সেইগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের এখানকার এনভায়রনমেন্টের জন্য তারা কিন্তু অ্যাডাপ্টেড হয়ে যাচ্ছে। এবং এই ধরনের সিলেকশন যেটা হয় এটাকে অ্যাকচুয়ালি বলা হয় পিওর লাইন সিলেকশন, কারণ এক্ষেত্রে দেখো সেলফ পলিনেশন বা সেলফ ফার্টিলাইজেশনকে গুরুত্ব দেওয়া হলো। অন্যদিকে কিন্তু মাস সিলেকশন মানে ধরো অ্যাকচুয়ালি বাইরে থেকে গাছটা আনার পর সেই গাছের থেকে হয়তো 10টা সিডকে বসানো হয়েছে এবং এখানেতে কোনো রকম সেলফ পলিনেশনের কোনো ব্যাপার নেই, ক্রস পলিনেশন নিজেদের মধ্যে অ্যাকচুয়ালি দেখো পলিনেট হচ্ছে, ইনসেক্টের থ্রু দিয়ে তারা নিজেরাই পলিনেটেড হচ্ছে, আবার পরের জেনারেশন তৈরি হচ্ছে, আবার পরের জেনারেশন তৈরি হচ্ছে, এইভাবেই তারা কিন্তু এনভায়রনমেন্টে অ্যাকচুয়ালি অ্যাডাপ্ট করছে। এক্ষেত্রে কিন্তু দেখো সেলফ পলিনেশনকে অত বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে না, ক্রস পলিনেশন হচ্ছে। এবং সেক্ষেত্রে ধরো এই ক্রস পলিনেশন হলে সেখানে দেখা যায় যে অনেক সময় যেটা হয় যে এনভায়রনমেন্টে এরকম ভ্যারাইটি তৈরি হতে হতেই এনভায়রনমেন্টের জন্য সব থেকে অ্যাডাপটিভ একটা কোনো ভ্যারাইটি হয়তো ওর মাঝ থেকেই তৈরি হয়ে যেতে পারে। তো এই ধরনের পদ্ধতিটাকে বলা হয় সেটা হচ্ছে মাস সিলেকশন। আর ক্লোন সিলেকশন মানে হয়তো দেখা গেল যে এখানে এনে গাছটাকে বসানো হলো, এবার সেই গাছটাকে আনার পর একটা বা দুটো জেনারেশন চাষ করা হলো, দিয়ে দেখা গেল একটা গাছ সেখানকার মধ্যে খুব ভালো হয়েছে, সেই গাছটা থেকে টিস্যু কালচারের মাধ্যমে বা মাইক্রো প্রপাগেশন টেকনিকের মাধ্যমে তার বিভিন্ন সেল নিয়ে প্রচুর সেখান থেকে প্ল্যান্ট তৈরি করা হলো এবং প্রচুর সিড সেখানেতে অ্যাকচুয়ালি তৈরি করা হচ্ছে। তো এই ধরনের প্রসেস যেটা রয়েছে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ক্লোন সিলেকশন, কারণ এখানে দেখো পুরোটাই হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশনের থ্রু দিয়ে, সেই জন্য প্রত্যেকটা প্ল্যান্টই তো একই রকম হবে। তো সেই প্রসেসটাকে অ্যাকচুয়ালি বলা হয় ক্লোন সিলেকশন। এবার দেখো পিওর লাইন সিলেকশন যেটাকে অ্যাকচুয়ালি বলছে, যেখানে সেলফ ফার্টিলাইজেশনকে অ্যাকচুয়ালি গুরুত্ব দিচ্ছি আমরা। তো পিওর লাইন সিলেকশনেতে যে কাজগুলো অ্যাকচুয়ালি করা হচ্ছে দেখো, যে সবার ফার্স্টেতে পিওর লাইন সিলেকশন সম্পর্কে মানে প্রথম অ্যাকচুয়ালি কনসেপ্ট যে দেয় সেটা হচ্ছে জোহানসন বলে একজন WL জোহানসন বলে একজন সায়েন্টিস্ট সবার ফার্স্টেতে এই কনসেপ্টটা দেয়। এবং সেখানে যেটা বলা হয় দেখো পিওর লাইন সিলেকশন মানে হচ্ছে সোজা কথায় যেটাকে বলা হয় যে সেলফ পলিনেটিং অ্যাকচুয়ালি প্ল্যান্ট, যে স্বপরাগযোগের মাধ্যমে এই গাছগুলোকে তৈরি করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখো এদের যেহেতু অন্য কোনো প্ল্যান্ট থেকে ক্যারেক্টার আসছে না, সেই জন্য অবভিয়াসলি এখানে যে ক্যারেক্টারগুলো হচ্ছে একই রকম পিওর এবং কোনো রকম ইমাসকুলেশনের দরকার নেই।
অ্যাকচুয়ালি, কারণ ইমাস্কুলেশন করলে তার সেলফ পলিনেশন হবে না, সেই জন্য ইমাস্কুলেশনের দরকার নেই। এবং যেটা বলা হচ্ছে দেখো যে অনেক অ্যাডভান্স প্ল্যান্ট এখানে তৈরি হয়, কারণ সবসময় সেলফ পলিনেশন যে গাছটার আমি করছি সেটা অবশ্যই অ্যাডভান্স প্ল্যান্টটাকে চুজ করি, তো সেলফ পলিনেশন করছি। সেই জন্য একই রকমের উন্নত গাছ কিন্তু জেনারেশন আফটার জেনারেশন সেখানে তৈরি হতে থাকে। কিন্তু এখানকার খারাপ দিক যেগুলো, সেটা হচ্ছে কি কোনো রকম ভেরিয়েশন আসছে না, একই রকমের গাছ বারবার দেখো তৈরি হতে হতে যাচ্ছে। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে অনেক কম অ্যাডাপটিভ, কারণ দেখো যে কোনো একটা জীবের ক্ষেত্রে বা যে কোনো একটা প্ল্যান্টের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যদি তার ভেরিয়েশনটা কমে যায়, তাহলে ন্যাচারালি দেখো তার ক্ষেত্রে সে কিন্তু সবসময় লেস অ্যাডাপটিভ হয়ে যায়, এবং তার দেখো যখনই এনভায়রনমেন্টাল অল্টারেশন হবে তার কিন্তু এক্সটিংক্ট হবার যে সম্ভাবনা, সেই এক্সটিংক্ট হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই ধরনের প্ল্যান্টে সেলফ পলিনেশন করাতে থাকলে তাদের জন্য অ্যাডাপটিভ প্ল্যান্ট বা নতুন এনভায়রনমেন্টে অ্যাডাপ্টেশন করানোর জন্য যে প্ল্যান্ট বা অ্যাক্লিমাটাইজড যে প্ল্যান্ট, একটু আগে বললাম নতুন এনভায়রনমেন্টকে সে অ্যাডাপ্ট করে নেওয়ার মতো যে উদ্ভিদ, সেইটা কিন্তু পেতে অনেক বেশি সময় লেগে যায়, এবং প্রায় দেখা যায় 9 থেকে 10 বছর সময় লেগে যায় যে কোনো একটা এনভায়রনমেন্টে অ্যাডাপ্টেড প্ল্যান্ট সেখানেতে পরপর জেনারেশন আফটার জেনারেশন চাষ করে করে পাওয়ার জন্য। তো সেই জন্যই দেখো যথেষ্ট টাইম টেকিং একটা প্রসেস। এবার বিভিন্ন ভ্যারাইটি সম্পর্কে এখানে বলা হয়েছে যেগুলো সমস্ত পিওর লাইন সিলেকশনের থ্রু দিয়ে তৈরি করা হয়েছে, যেমন ক্যান রেড বা কল্যাণ সোনা, এগুলো হচ্ছে গমের ভ্যারাইটি। এবং ওটসের ক্ষেত্রে দেখো কলম্বিয়া যে ভ্যারাইটিটা রয়েছে, এগুলো সব কিন্তু পিওর লাইন সিলেকশনের থ্রু দিয়ে তৈরি করা হয়েছে। অন্যদিকে দেখো মাস সিলেকশন যখন অ্যাকচুয়ালি বলা হচ্ছে, মাস সিলেকশনের কথা একটু আগেই বললাম যে এদেরকে ভালো খারাপ বলে আলাদা কোনো জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য করা হয় না। এখানে দেখো অনেক কটা গাছকে একসাথে নিয়ে সেখানেতে চাষ করা হচ্ছে। এবার সেখানেতে এটা ভালো ভ্যারাইটি বলে এর মধ্যেই সেলফ পলিনেশন করানো হবে এমন কোনো ব্যাপার নেই, এখানে সবাই কিন্তু অ্যাকচুয়ালি দেখো মানে মিলেমিশে আছে। এবার ন্যাচারালি দেখো এখানে আবার কি ব্যাপারগুলো থাকছে, সেটা হচ্ছে সেলফ পলিনেশন এখানে হয় না। প্রথম জিনিস সেটা হচ্ছে এটা কিন্তু অপারেট করা খুব সোজা, কারণ দেখো নিজেরাই তো পলিনেশনটা করছে। যে কোনো একটা দেখো পলিনেটার বা ইনসেক্টের মাধ্যমে অ্যাকচুয়ালি একটা গাছ অন্য গাছের সাথে পলিনেট হয়তো করে নিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবং এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অনেক বেশি অ্যাডাপটিভ এবং অ্যাডভান্স প্ল্যান্ট সেগুলো কিন্তু এখানে তৈরি হয়। কিন্তু এখানে যেটা মুশকিল হয়, অনেক সময় আনওয়ান্টেড ভ্যারাইটি তৈরি হয়ে যেতে পারে। যেহেতু দেখো এটাকে আমরা আলাদা করে রেগুলেট করছি না, তাহলে অনেক সময় অপ্রয়োজনীয় ভ্যারাইটি তৈরি হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে অ্যাকচুয়ালি রিসেসিভ মানে কোনো ক্ষেত্রে কোনো ভালো বৈশিষ্ট্য সে কিন্তু রিসেসিভ অবস্থায় চলে যেতে পারে, প্রচ্ছন্ন অবস্থায় চলে যেতে পারে, তাহলে তার এক্সপ্রেশন হয়তো আর হচ্ছেই না। আবার দেখা যায় যে ক্রস পলিনেশনের ক্ষেত্রে পরবর্তী জেনারেশনের গাছটা কিরকম হবে, ভালো হবে না খারাপ হবে, এটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা যাবে না। এবং এরকমই দেখো বিভিন্ন ভ্যারাইটি আছে যেগুলো মাস সিলেকশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। যেমন দেখো বাজরার ক্ষেত্রে দেখো পুষামতি এরকম একটা মাস সিলেকশনের ফলে তৈরি করা হয়েছে। বা দেখো অ্যাকচুয়ালি যে কটনের একটা আমেরিকান ভ্যারাইটি রয়েছে, যেটা অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে দেখো ধারওয়ার, এটা একটা কটনের ভ্যারাইটি। এবং নাট বাদামের ক্ষেত্রে দেখো TMV1, এরকম অ্যাকচুয়ালি মাস সিলেকশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। আর ক্লোন সিলেকশন যেটা বললাম সেটা তো মাইক্রো প্রপাগেশন, যে একটা কোনো উন্নত কোনো একটা উদ্ভিদ আছে তার বডির কোনো একটা পার্ট নিয়ে ভেজিটেটিভ রিপ্রোডাকশন করা হচ্ছে, মানে টিস্যু কালচারের মধ্যে সেটাকে অ্যাকচুয়ালি মানে করছে দেখো ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ক্লোন সিলেকশন যেটাকে বলা হয়। সেক্ষেত্রে যেটা হয় মাইক্রো প্রপাগেশন টেকনিকের মাধ্যমে গাছ থেকে আর্টিফিশিয়াল সিড তৈরি করা হচ্ছে। এবার ক্লোন সিলেকশন ন্যাচারালি একটা দেখো ভেজিটেটিভ প্রপাগেশন একটা মেথড, এবং এখানেতে যেটা হয় সেটা হচ্ছে ক্যারেক্টারগুলো একদম ক্লোন ক্যারেক্টার হয়, হুবহু এক। এবং চাষ করাটাও দেখো সুবিধা, কারণ কাল্টিভেট যেখানে করা হয়েছে সেখান থেকে মাইক্রো প্রপাগেশন টেকনিকে প্রচুর গাছ অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো সেখানে কিন্তু খুব একটা সিড বা কিছু আলাদা করে ফরমেশনের জন্য কোনো সময় লাগে না, এবং হাইব্রিড প্ল্যান্টকেও খুব সহজে দেখো বাড়িয়ে দেওয়া যায়। এবং এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মানে মানে অল্প সময়ের মধ্যে প্রচুর এখানে গাছ চাষ করা যায়, এবং এই জিনিসটা কিন্তু এই ল্যাবরেটরি সেটআপের মধ্যেই দীর্ঘদিন ধরে তুমি এই ভ্যারাইটিটাকে কিন্তু কন্টিনিউয়াসলি পেয়ে যাবে। এবং ল্যাবরেটরি মিডিয়ামে যেহেতু রাখছে, চট করে কোনো ডিজাস্টার বা কিছুতে নষ্ট হয়ে যাবে এমনও নয়, বছরের পর বছর এই ভ্যারাইটিটা কিন্তু পাওয়া যেতে পারে ল্যাবরেটরির মধ্যে আছে বলে। কিন্তু এটার দেখো কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, খারাপ দিকও আছে। সেটা হচ্ছে যেহেতু পুরোপুরি ভেজিটেটিভ রিপ্রোডাকশনের থ্রু দিয়ে হয়, তাহলে দেখো
কোনো রকম ভেরিয়েশন এখানে পাবে না। আর একটা জিনিস যেটা, কোনো রকম অ্যাডভান্সমেন্টও কিন্তু এদের মধ্যে হবে না, অর্থাৎ কোনো রকম এভলিউশন বা অ্যাডাপ্টেশন যে ঘটনাগুলো, সেই রকম কোনো ঘটনাও কিন্তু তুমি এদের ক্ষেত্রে দেখতে পাবে না। তো এখানে দেখো কিছু উদ্ভিদের ভ্যারাইটির ক্ষেত্রে এরকম করা হয়েছে, যেমন দেখো কুফরি রেড বা কুফরি সাফেদ, এরকম কিছু আলুর ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু এই ক্লোন সিলেকশনের মাধ্যমেই অ্যাকচুয়ালি চাষ করা হয়। এবার দেখো পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন মানে হচ্ছে যে অন্য একটা গাছের সাথে ধরো বাইরে থেকে একটা প্ল্যান্ট ইন্ট্রোডাকশন, যেমন আগেই আমরা পড়লাম, দেখো এতক্ষণ তো প্ল্যান্ট ইন্ট্রোডাকশনই পড়লাম যে বাইরে থেকে কোনো একটা উন্নত ভ্যারাইটি এনে সেটাকে চাষ করা হচ্ছে। এবার হয়তো দেখা গেল যে উন্নত ভ্যারাইটি যেটা আনা হয়েছে সেটা হয়তো আমাদের এখানেতে ভালোভাবে হচ্ছে না। তো সেই জন্য যেটা আর্টিফিশিয়াল সিলেকশনের কথা আমরা পড়লাম, যে সেক্ষেত্রে যেটা করা হয় যে আমাদের এখানকার কোনো একটা ভ্যারাইটির সাথে ওই গাছটা ক্রসিং করানো হয়, যে ক্রসিং করানোর পর অ্যাকচুয়ালি যে গাছটা তৈরি হয় সেইটাকে চাষ করা হচ্ছে। তো এইভাবে কাজটা যখন করা হচ্ছে সেক্ষেত্রে দেখো প্ল্যান্ট যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা হাইব্রিড প্ল্যান্ট। তো সেই জিনিসটা কি বলছে, অ্যাকচুয়ালি দেখো হাইব্রিডাইজেশন। এবার এই হাইব্রিডাইজেশন টেকনিকের থ্রু দিয়ে দেখো যখন গাছ তৈরি করা হচ্ছে সেই গাছগুলোর মধ্যে যখন এই হাইব্রিডাইজেশন করা হয় তখন কতগুলো স্টেপ আছে। প্রথম যেটা সেটা হচ্ছে পেরেন্ট প্ল্যান্ট সিলেকশন, যে কোন দুটো গাছের মধ্যে হাইব্রিডাইজ করাবো সেই দুটোকে ভাবতে হবে। সেকেন্ড হচ্ছে তাদের সম্পর্কে ডেটা বা তাদের সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে হবে, তাদের সম্পর্কে তথ্যগুলোকে সংগ্রহ করতে হবে। তারপর যেটা সেটা হচ্ছে ইমাসকুলেশন, যেহেতু হাইব্রিড করব, ক্রস পলিনেশন করাবো, তাহলে ন্যাচারালি কি করতে হবে যে যে ফুলগুলো ওখানেতে অ্যাকচুয়ালি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, সেখান থেকে অ্যাকচুয়ালি দেখো যে যেটা স্টেমেন বা পুংকেশর চক্র অ্যান্ড্রোইসিয়াম যেটাকে বলা হয় সেটাকে বাদ দিতে হবে। এবং এইটা বাদ দেওয়ার জন্য ব্রিডার্স কিট বলে কিছু যন্ত্রপাতি আছে, তো সেগুলোকে বলা হয় ব্রিডার্স কিট, সেগুলোর সাহায্যে ওগুলোকে বাদ দিতে হয়। তারপর যেটা হয় প্ল্যান্টটাকে ক্রসিং করানো হয়। ক্রসিং করানোর পর পাতলা কাপড়ের ব্যাগ দিয়ে অথবা হালকা পলিথিন দিয়ে এই ফুলগুলোকে ঢেকে দেওয়া হয়। কিসের জন্য, যাতে আবার অন্য কোনো উদ্ভিদের সাথে ওটা পলিনেট বাই চান্স না হয়ে যায়, যাতে যেভাবে আমি পলিনেশনটা করিয়েছি সেই প্রপার্টিটাই যাতে ওখানে মেনটেন হয়। এরপর কি করা হয়, লেবেলিং করা হয়, যে ওই ব্যাগটার গায়েতেও অনেক সময় মার্কার দিয়ে লেখা দিয়ে যেতে পারে, বা ওখানে ছোট একটা কাগজের মধ্যে মোটামুটি 3 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার একটা ছোট কাগজেতে কবে পলিনেট করালাম এবং মানে কোন সময়ে করালাম, কোন কোন প্ল্যান্টের মধ্যে করালাম সেটা লিখে ওখানেতে লাগিয়ে দেওয়া হয়, যাতে বোঝা যায় ওখান থেকে যেমন সিড ফর্মেশন হবে এবং যখন ওখান থেকে সিড প্রডিউস হলো তখন সেখান থেকে সিড কালেক্ট করা হয়। তো এইভাবেই কিন্তু হাইব্রিডাইজেশন টেকনিকটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা হয়। এবার দেখো এই হাইব্রিডাইজেশন যখন করা হচ্ছে তখন বিভিন্ন ভাবে করা হয়। যেমন দেখো ইন্টারজেনিক, ইন্টারজেনিক বলতে দুটো আলাদা জেনাসের মধ্যেও ক্রস করানো যেতে পারে। যেমন দেখো এই যে একটু আগে বললাম র্যাফনোব্রাসিকা, ওলকপি যেটাকে বলা হয়, বা টমেটো, মানে দুটো আলাদা জেনাসের মধ্যে টমেটো আর আলু তার মধ্যে ক্রস করাচ্ছে। তো এইগুলো হচ্ছে ইন্টারজেনিক, দুটো আলাদা জেনাসের মধ্যে। যদি দুটো আলাদা স্পিসিসের মধ্যে হয় তাহলে সেটাকে বলবে ইন্ট্রাস্পেসিফিক। যদি কোনো সময় দেখা যায় যে অ্যাকচুয়ালি যে কোনো ভ্যারাইটি মানে হচ্ছে সাবস্পিসিস, এবার সাবস্পিসিসের মধ্যে দু রকম হতে পারে, একটা হচ্ছে ইন্ট্রা আর একটা হচ্ছে ইন্টার। যদি দুটো আলাদা সাবস্পিসিসে হয় তাহলে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টার। আর যদি নিজস্ব সাবস্পিসিসের মধ্যেই একই সাবস্পিসিসের মধ্যে যদি ক্রসিং হয় দুটো ভ্যারাইটির মধ্যে তখন সেটাকে বলা হচ্ছে ইন্ট্রা ভ্যারাইটাল। ঠিক আছে, এবার বিভিন্ন রকমের দেখো সেই রকম ক্রসিং করানো হয় এবং ক্রসিং করিয়ে সেখান থেকে বিভিন্ন ভ্যারাইটি অ্যাকচুয়ালি চাষ করা হয়। যেমন দেখো ইন্ট্রা ভ্যারাইটাল যেটা সেটা হচ্ছে জয়া, এটা চালের একটা ভ্যারাইটি যেটা চাষ করা হয়। এবার এই ক্রসিং করানোর সময় অনেক সময় একটা মানে একটা টেকনিক ব্যবহার করা হয় যেটাকে বলছে ইন্ট্রোগ্রেসিভ। ইন্ট্রোগ্রেসিভ হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাক ক্রস একটা টেকনিক। কিরকম ব্যাপারটা দেখো, ধরো আমি বললাম যে অ্যাকচুয়ালি এই যে ভ্যারাইটিটা রয়েছে এটা বাইরের দেশ থেকে একটা কোনো চালের ভ্যারাইটি আনা হয়েছে, যে ভ্যারাইটিটা খুব ভালো কিন্তু আমাদের এখানেতে চাষ করা যাচ্ছে না, কারণ গাছটাকে বসালেই গাছটা মরে যাচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের দেশের কোনো একটা ভ্যারাইটি, যে ভ্যারাইটিটা অ্যাকচুয়ালি আমাদের দেশেতে ভালোই হয়। এবার যদি আমি চাই যে এই ভ্যারাইটিটাকে চাষ করতে তাহলে কি করা যেতে পারে, ব্যাক ক্রস করানো যেতে পারে। কিরকম, দেখো প্রথমে এই দুটো প্ল্যান্টকে ক্রস করিয়ে একটা হাইব্রিড প্ল্যান্ট তৈরি করা হলো যেখানে এর ক্যারেক্টার 50%, এর ক্যারেক্টার 50%। এবার সেই রকম ভাবে বৈশিষ্ট্যের একটা গাছ দেখো তৈরি হলো, সেটা গ্রো করলো। এবার এই গাছটার সঙ্গে কনস্ট্যান্টলি ক্রস করানো হবে এই দিকের গাছটা,
তাহলে দেখো এর সাথে যদি ক্রস করানো হয় এই গাছটার, তাহলে ন্যাচারালি দেখো যে পরবর্তী জেনারেশন যেটা হবে, দেখো এই সাদা কালারটা 50% পাবে, আর এই যে প্ল্যান্ট যেটা রয়েছে দেখো এর সাথে যদি এর ক্রস করায়, তাহলে যেটা হবে যে এর থেকে 50% দেখো সাদা রঙ পেয়েছে, আর এর দেখো যেটা ছিল 50-50 সাদা কালো ছিল, তাহলে সেখান থেকে 25 কালো 25 সাদা পেল। তাহলে ন্যাচারালি দেখো এর টোটাল সাদার পার্সেন্টেজ হয়ে গেছে কিন্তু 75%, আর কালোর পার্সেন্টেজ হয়ে গেছে যেটা 25%। তাহলে হিসেব করে দেখো যদি আবার এই প্ল্যান্টটার সাথে দেখা যায় আবার একটা এইরকম প্ল্যান্টের ক্রস করানো হয়, পরের জেনারেশনে 25%-এর জায়গায় এই আমাদের দেশীয় উদ্ভিদটার ক্যারেক্টার আরও কমে যাবে, সেখানে 12.5 হয়ে যাবে, তারপর দেখো 6.25 হয়ে যাবে, তারপর 3.125 হয়ে যাবে। এরকম করতে করতে দেখো ন্যাচারালি এখানেতে 1 পয়েন্ট সামথিং, মানে কয়েকটা জেনারেশন 6-7টা জেনারেশন পরপর চাষ করলে দেখো এই প্ল্যান্টের ক্যারেক্টারটাই এখানে চলে এলো, এবং পরপর এত কটা জেনারেশন যখন চাষ করা হয় এই গাছটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের মধ্যে ও অ্যাক্লিমাটাইজড হয়ে যায়। তো এইভাবে যখন ব্যাকক্রস পদ্ধতির মাধ্যমে অ্যাকচুয়ালি চাষ করা হয়, এবং সেখানে দেখো এই 6-7টা ভেরিয়েশন মানে জেনারেশন জুড়ে চাষ করলেই আমাদের এখানে অ্যাকচুয়ালি বাইরের দেশের কোনো একটা উদ্ভিদ অ্যাক্লিমাটাইজড হয়ে যায়। তো এই মেথডটা কি, এই যে ব্যাকক্রস যে মেথডটা, এইটাকেই বলা হয় ইন্ট্রোগ্রেসিভ মেথড। আর অন্যদিকে ডাইরেক্টলি যদি কোনো উদ্ভিদের মধ্যে সেখানে মিউটেশন ঘটিয়ে বা জিন ইনকর্পোরেশন ঘটিয়ে বায়োটেকনোলজির সাহায্য নিয়ে নতুন ডিএনএ ওর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়, তখন সেই পদ্ধতিটাকে অ্যাকচুয়ালি বলা হয় ট্রান্সগ্রেসিভ। এবং এই ট্রান্সগ্রেসিভ মেথড হচ্ছে পুরোটাই বায়োটেকনোলজিক্যাল মেথড, এবং এক্ষেত্রে কিন্তু গোটাটাই যেটা করা হয় সেটা হচ্ছে ডিএনএ অল্টারেশন, এবং এখানে ব্যবহার করা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তো এই পদ্ধতি দেখো এখানেতে ব্যবহার করা হচ্ছে। তাহলে একটা রয়েছে ইন্ট্রোগ্রেসিভ, সেকেন্ড রয়েছে ট্রান্সগ্রেসিভ। তো এই পদ্ধতিগুলো দিয়েই আমরা কিন্তু উদ্ভিদ যেগুলো সেগুলোকে চাষ করে থাকি। এবার দেখো হাইব্রিডাইজেশনের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট মেথড হচ্ছে ইমাস্কুলেশন মেথড। এবার এই ইমাস্কুলেশন মেথড সম্পর্কে একটু দেখব যে ইমাস্কুলেশন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে করা যেতে পারে। একটা আছে ফরসেপ এবং সিজারের মাধ্যমে ইমাস্কুলেশন করা যেতে পারে। সেক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে কটন, হুইট বা জুটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ফরসেপ বা সিজার কাঁচি দিয়ে পুংকেশর চক্র যেগুলো সেগুলো কেটে বাদ দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে একটা ইমাস্কুলেশন মেথড। সেকেন্ড হচ্ছে অনেক সময় দেখা যায় অনিয়ন বা জুয়ার এই উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে বিভিন্ন কেমিক্যাল যেমন ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড বা 2,4-D এগুলো যদি স্প্রে করে দেওয়া হয় পুংকেশর চক্র নষ্ট হয়ে যায়। বা দেখো অ্যাকচুয়ালি ইথেফোন এটাও যদি ইউজ করা হয় অনিয়ন বা জুয়ারের ক্ষেত্রে, এটা করা হয় যে ফুলের ওপরে স্প্রে করে দেওয়া হয়, সেটাও কিন্তু পুংকেশর চক্র বা পরাগরেণুগুলোকে নষ্ট করে দেয়। আবার অনেক সময় দেখা যায় যেখানে পরাগরেণুগুলো খুব হালকা হয়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়ার পলিনেটেড বা উইন্ড পলিনেটেড যে ফ্লাওয়ারগুলো হয় সেখানে সাকশন করে টেনে অ্যাকচুয়ালি পরাগরেণুগুলোকে বার করে নেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় হট বা কোল্ড ওয়াটার বা অ্যালকোহলের মধ্যেতে রেখে পরাগরেণু বা পুংকেশর চক্রকে নষ্ট করা হয়। যেমন এই ক্ষেত্রে ফুলগুলোকে অনেক সময় হট ওয়াটারের মধ্যে গরম জলের মধ্যেতে বাটিতে গরম জল নিয়ে ফুলগুলো গাছের মধ্যে দিয়ে ফুলগুলোকে ধরে জলের মধ্যেতে হয়তো 10 মিনিট ডুবিয়ে দেওয়া হলো। এবার একটু টেম্পারেচার মোটামুটি 45 থেকে 35 ডিগ্রি এইরকম রেঞ্জে টেম্পারেচার রাখা হয়। তো এরকম হিট শক দিয়েও অনেক সময় পরাগরেণু নষ্ট করা হয়। আবার কোল্ড শক দিয়ে হয়তো 0 থেকে -2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হয়তো জল রাখা হলো, সেই বরফ জলের মধ্যেতে অ্যাকচুয়ালি ডুবিয়ে দেওয়া হলো। তো সেখানেও দেখা যায় যে ওরকম হিট মানে কোল্ড শক এটাকে বলে, তার মাধ্যমে পরাগরেণু নষ্ট করা যায়। তো এগুলো অ্যাকচুয়ালি সবই হচ্ছে ইমাস্কুলেশন মেথড, বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন টেকনিক যেটা সেটা প্রয়োগ করা হয়। এবার দেখো পোস্ট হাইব্রিডাইজেশন সিলেকশন, অর্থাৎ হাইব্রিডাইজ করার পর যখন আমরা উদ্ভিদকে সিলেক্ট করছি তার দুটো মেথড আছে। একটা হচ্ছে পেডিগ্রি মেথড, মানে এটা হচ্ছে পিওর লাইন সিলেকশন, সোজা কথা পিওর লাইন সিলেকশন, যেটা আমরা অ্যাকচুয়ালি যখন অন্য জায়গা থেকে গাছ আনা হচ্ছে প্ল্যান্ট ইন্ট্রোডাকশনের পরে যেরকম পড়লাম যে সেলফ পলিনেশন করা হচ্ছে, সেরকম হাইব্রিডাইজেশনের পরেও যদি সেলফ পলিনেশন করা হয় সেটাই হচ্ছে পেডিগ্রি মেথড। এবং সেটা ধরো অ্যাকচুয়ালি ফার্স্ট জেনারেশন থেকে একদম 6th জেনারেশন অবধি চাষ করা হলো, এবং আরও বেশি যত বেশি সময় ধরে সেলফ পলিনেশন করতে পারবে তত কিন্তু প্ল্যান্ট আরও বেশি অ্যাডাপ্টেড হবে। এবং 10 থেকে 14 বছর মোটামুটি সময় নিয়ে যদি করা যায় তখন প্ল্যান্টগুলো খুব বেশি অ্যাডাপ্টেড হয়। এক্ষেত্রে যে সুবিধা সেটা হচ্ছে উইক ব্রিড যেগুলো সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। সেকেন্ড হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন নিজেদের মধ্যেই যেহেতু তৈরি হয় সেই জন্য অনেক ভালো তৈরি হয়। কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে যেহেতু অনেক সময় লেগে যায় সেই জন্য এটা অনেকটা কস্টলি হয়ে যায়। কারণ হয়তো কোনো একটা প্ল্যান্টকে 3-4 জেনারেশন অ্যাকচুয়ালি সেলফ পলিনেশন করার পর হয়তো সেই গাছটা মরে গেল বাই চান্স,
তাহলে আবার কিন্তু গোটা প্রসেসটা প্রথম থেকে শুরু করতে হয়। তো এইটাই সেলফ পলিনেশনের সমস্যা হয়। কিন্তু বাল্ক মেথড যখন ক্রস পলিনেশনে করা হয় তখন কিন্তু অনেক বেশি সুবিধাজনক হয়, কারণ এটা ইজি মেথড, জেনেটিক অল্টারেশন খুব বেশি হয় এবং দেখো প্রচুর নাম্বারের সিড সেখানে থেকে কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হয়। এবং বাল্ক মেথডে যেটা করা হয় যে F1 থেকে F3 মানে 3টে জেনারেশন অ্যাকচুয়ালি এমনি রেখে দেওয়া হয় যে যে যেরকম মতো ক্রস করছে সেরকম করুক। F3 পর একটু চুজ করা হয় ওই F3 জেনারেশনের মধ্যে যেগুলো খুব ভালো গাছ সেই রকম হয়তো 10টা গাছকে রেখে দেওয়া হলো, বাকিগুলোকে সব নষ্ট করে দেওয়া হলো, যে তারপর সেগুলোর আবার নিজেদের মধ্যে ক্রস পলিনেশন করা হয়। তো এইটাও দেখা যায় যে মানে এগুলোর কিন্তু কম্পারেটিভলি অনেক তাড়াতাড়ি ভালো ভ্যারাইটির উদ্ভিদ পেয়ে যাওয়া যায়। এবং 15 বছর ধরে এটা একটা টাইম পিরিয়ড, যে 15 বছর ধরে যদি একটা এক্সটেন্ডেড টাইম পিরিয়ড ধরে এই ধরনের গাছ করা যায় তাহলে সব থেকে সুপিরিয়ার কোয়ালিটি পাওয়া যায়। কিন্তু এর আগেই দেখা যায় যে 3-4 বছর 5 বছরের মাথা থেকেই কিন্তু গাছ সাপ্লাই করতে স্টার্ট হয়ে যায়। তো এইভাবে অ্যাকচুয়ালি দেখো হাইব্রিড প্ল্যান্ট যেগুলো সেগুলোকে সিলেক্ট করা হয় এবং সেগুলোকে চাষ করা হচ্ছে।